অবশ্যই এটি একটি ভালো লাগার অনুভূতি যে দীর্ঘদিন ছাত্র আন্দোলন থেকে মানুষের অধিকার আদায় রাজপথে কথা বলেছি এবং স্বাভাবিকভাবেই সকলের যেটা প্রত্যাশা থাকে যে আন্দোলন সংগ্রাম অন্তত সংসদে দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলা। তো প্রথমবারই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে প্রথমবার জয়লাভ করতে পেরেছি মানুষের সমর্থনের দোয়ায় এবং এমপি হওয়ার পাশাপাশি সরকারের দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। নিঃসন্দেহে এটি আনন্দের এবং একই সাথে মানুষের জন্য কিছু করারও একটা জায়গা তৈরি হয়েছে। তো দুটো মিলিয়ে ভালো লাগারই অনুভূতি। আমি তো আমার জায়গা থেকে তো প্রথম, কিন্তু যেহেতু এ পর্যন্ত বাংলাদেশে ১৩ বার সংসদ নির্বাচন হয়েছে, সেদিক থেকে বলতে গেলে পটুয়াখালী ৩ আমার আসনের আমি ১৩তম সংসদ সদস্য। এটা জাতীয় নির্বাচনে আমাদের ওখানে ১২৪টা কেন্দ্র ছিল। এক কেন্দ্রের ফলাফল এক সময় ঘোষিত হচ্ছিল। তো শুরুর দিকে যে কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হচ্ছিল, সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে মোটামুটি ১৫০, ২০০, ৪০০ ভোটে আমরা এগিয়ে আছি এবং কিছু, কিছু জায়গায় ১-২ হাজারও ডিফারেন্স। তো এই আসলে কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো দেখেই আমরা একটা বুঝতে পারছিলাম যে আমাদের একটা জয় হচ্ছে। কিন্তু আমি এক জায়গায় স্থির থাকি নাই, বিকজ নির্বাচনের সময় থেকে শুরু করে রাত্র প্রায় ৯টা পর্যন্ত আমি বিভিন্ন এলাকায় মুভমেন্টের মধ্যেই ছিলাম যে যেই সমস্ত এলাকায় ভোট গণনা করছে সেখানে সঠিকভাবে হচ্ছে কিনা, আমাদের এজেন্টরা আছে কিনা, এবং এই যখন ভোটের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করছে মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা এবং ফলাফল দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা জয় হচ্ছে। স্পেসিফিকভাবে কাউকে ফোন করি নাই, কিন্তু নেতাকর্মীরা বা যারা দায়িত্ব পালন করছে তাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ, যে বিশেষ করে আমাদের একটা টার্গেট ছিল যে ফলাফল গণনার পরে যেন সেখানে সঠিকভাবে সেটা প্রকাশ করা যায় এবং আমাদের প্রতিনিধি যেন থাকে সেটি নিশ্চিত করার জন্য যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। এবং যখন একটা ভালো ফলাফল আসতেছে আমাদের নেতাকর্মীরাও যেন এক্সেসিভ কিছু না করে সেজন্য তাদেরকেও আপনার সংযত হওয়া, ইতিবাচকভাবে এটাকে দেখা, এ ধরনের দিক নির্দেশনার মধ্যেই ছিলাম। কারণ যারা বিজয়ী হয় তাদের একটা দায়িত্ব আসলে পরিস্থিতি শান্ত রাখা বা অন্যদেরকেও এইভাবে অ্যাকোমোডেট করাটা। এটা রাজনৈতিক কিংবা ব্যক্তিগত সাফল্যের চেয়েও এটাকে বলতে হবে একটা কালেকটিভ প্রচেষ্টার ফল। কালেকটিভ প্রচেষ্টা হচ্ছে যে আমরা ছাত্র আন্দোলন ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে করেছিলাম। তো তখন থেকেই আমাদের একটা টিম যারা আন্দোলন সংগ্রামে আমার সাথে ছিল, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টাই আমার একটা ব্যক্তিগত ইমেজ এবং রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, যার ফলে আমরা এই জাতীয় নির্বাচনে আমরা যেমন বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করেছি, বিএনপি সেটাকে গুরুত্ব দিয়েছে এবং বিশেষ করে ওই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাকে বহিষ্কার করে আমাকে জেতানোর জন্য, আমার জয় নিশ্চিত করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক ধরনের সহায়তা করেছেন। তো এটি কালেকটিভ প্রচেষ্টার ফলে আমার একটা ইমেজ এবং অবস্থান তৈরি হয়েছে, যার ফলে রাজনীতিতে আমরা যখন অ্যালায়েন্স করেছি সেখানে আমাকে মূল্যায়ন করা হয়েছে এবং আমার এই সফলতা অবশ্যই এটা একটা টিম ওয়ার্কের আসলে ফল। এবং সেখানে বড় একটা কৃতিত্বের অংশীদারই হচ্ছে আমার সহযোদ্ধা সহকর্মীরা, যারা দুঃসময়ে এবং ক্রিটিক্যাল সময়ে আমার পাশে ছিলেন, আমাকে সাহস জুগিয়েছেন। অবশ্যই প্রত্যেকটা সাফল্যের পেছনে তো পরিবারের অবদান থাকে। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছি। আমার লক্ষ্য ছিল আসলে একটা ভালো চাকরি এবং সে চাকরির মাধ্যমে ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়া। ফ্যামিলি আমাকে অনেক কষ্ট করেই পড়িয়েছে, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়। সেখানে পরিবারের প্রত্যাশা পূরণ তো আমি করতে পারিনি শুরুর দিকে। আমি চাকরিতে না ঢুকে আমি চাকরিতে মেধাবীদের মূল্যায়নের দাবিতে আন্দোলন করলাম। আন্দোলন করতে গিয়ে অনেক ধরনের তখনকার সরকার ক্ষমতায় ছিল, হয়রানি, হামলা মামলার শিকার হয়েছে, নিজে অনেকবার আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি। এইটি তো পরিবারের জন্য একটা মানসিক চাপ, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী পরিবারকে হয়রানি করা, এবং আমার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার পরিবার, আমার আত্মীয়স্বজন অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্ম তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তারা আমার পরিবারের সেই সুবাদে। তো সেক্ষেত্রে পরিবারের যদি একেবারে এটা সাপোর্ট না থাকতো, তারা যদি ডিজন করতো, তাহলে তো আমার জন্য আসলে টিকে থাকাটা একটা বিপদ হতো বা একটা সংকট হতো। সেক্ষেত্রে পরিবার পাশে ছিল এবং বিশেষ করে আমার স্ত্রী আপনার আন্দোলন সংগ্রাম থেকে এই নির্বাচনের মাঠেও আপনার আমি আসলে সব জায়গায় রিচ করতে পারিনি অল্প সময়ের মধ্যে, কিন্তু আমার ওয়াইফ হচ্ছে অনেক জায়গায় প্রচারণায় গিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অন্যান্য দল যেভাবে ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে মানুষকে কিছুটা
মানে ব্রেন ওয়াশ করেছে, তার বিপরীতে যখন আবার আরেকজন নারীদেরকে নিয়ে ক্যাম্পেইন করছে, খোলামেলা কথা বলছে, সেটাতে কিছুটা একটা ইতিবাচক কাজ হচ্ছে। সেদিক থেকে আমার ওয়াইফের, আমার ভাইয়েরা, আমার বাবা, আমার আত্মীয়স্বজন সবারই একটা বড় ভূমিকা ছিল। এটা আসলে বলতে গেলে এটা একটা কষ্টের কথা যে আমার এলাকায় বিশেষ করে এটা একেবারেই বলা চলে বিচ্ছিন্ন একটা চরাঞ্চল, দ্বীপাঞ্চল এলাকা। যেমন আমি যেখানে জন্মগ্রহণ করেছি ওই ইউনিয়নের নাম চরবিশ্বাস। শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা চর এলাকা এবং এই যে নির্বাচনী আসন যে গলাচিপা, দশমিনা, এই দুটো জায়গায় অনেকগুলো চর রয়েছে এবং এই চরগুলোতে শিক্ষার সেবা থেকে যেমন মানুষ বঞ্চিত, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। যেমন আমার এই দুটো ইউনিয়ন পাশাপাশি, চরবিশ্বাস, চরকাদল, এখানে প্রায় ৪৫,০০০ মানুষ বসবাস করে, অথচ একজন এমবিবিএস ডাক্তার নাই। এখানে ওই ডিএমএ বা আপনার ডিপ্লোমা যারা পড়ে তাদের একটা সেবা দিয়ে থাকে। সেটা আসলে স্বাভাবিকভাবেই মানুষ একটা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হলে, একটা বড় ধরনের আপনার রোগে আক্রান্ত হলে কিংবা হাত পা ভাঙলে, কাটাছিঁড়া, প্রপার চিকিৎসা অনেক ক্ষেত্রে পায় না। আমি নিজেও ছোটোবেলায় ওই এলাকায় থেকে অপচিকিৎসার আসলে শিকার হয়েছিলাম। সেই দিক থেকে এই মানুষের স্বাস্থ্যের যে চিকিৎসা পাওয়ার একটা অধিকার, এখান থেকে মানুষ মারাত্মক ধরনের বঞ্চিত হচ্ছে এবং অপচিকিৎসার সম্মুখীন হচ্ছে। অনেক সম্ভাবনা মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনা করার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না এবং এই চরাঞ্চলগুলো দুর্গম দ্বীপাঞ্চল হওয়ায় যোগাযোগ ব্যবস্থা যেমন বিচ্ছিন্ন, মানুষের জীবিকার উপরে একটা প্রভাব আছে। তারপর দেখা যায় যে কষ্ট করে মানুষ মাছ ধরে সেটা বিক্রি করতে গিয়েও নানান ধরনের আসলে হয়রানির শিকার হয়। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পায় না। বলা চলে এটা একটা অমানবিক আসলে পরিবেশের মধ্যে তারা বসবাস করছে। আমি মনে করি যে কোনো দেশ আসলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই দেশের অবকাঠামোগত উন্নয়ন খুব জরুরি। সেক্ষেত্রে আমি ওই চরাঞ্চল কিংবা নদী বেষ্টিত বিচ্ছিন্ন দুর্গম অঞ্চল, এখানে যোগাযোগ ব্যবস্থাটাকে প্রথমত আমি গুরুত্ব দিতে চাই এবং এটা একটা উন্নয়ন করতে চাই। দ্বিতীয়ত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ওই অঞ্চলের মানুষ যেন মোটামুটি স্বাস্থ্যসেবাটা পায় ওখানে, এটাও আমি কাজ করতে চাই, এটাকে আমি একটা প্রায়োরিটি দিতে চাই। ৩ নম্বর হচ্ছে শিক্ষা। এই বর্তমান যুগে আসলে শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কোনো সমাজ সভ্য হিসেবে গড়ে উঠবে না এবং জাতি এগিয়ে যাবে না। এই শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এই ৩টা জায়গাকে আমি খুব গুরুত্ব দিতে চাই। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টির জন্য আমি একটু কাজ করতে চাই। আসলে আমি যেটা ভোট চাইতে গিয়ে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণায় গিয়ে যেটা বলেছি বা জনগণও যেটা বলেছে, জনগণের একটা ধারণা ছিল সাধারণ মানুষের যে যেহেতু জাতীয় পর্যায়ে আমাদের একটা পরিচিতি আছে, আমি একটা দলের প্রধান এবং নির্বাচনের সময় মানুষ ধরেই নিয়েছে যে বিএনপি ইজ কামিং টু পাওয়ার। সেই জায়গা থেকে মনে করেছে যে বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমানের আমরা খুব কাছের লোক, সেই সুবাদে তারেক রহমান সরকার গঠন করলে আমরা বা আমাদের দ্বারা এলাকার উন্নয়ন হবে। ঠিক এই কনসেপ্ট থেকে আসলে মানুষ ভোট দিয়েছে যে এলাকার উন্নয়ন হবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারে আমাকে যে দায়িত্ব দিয়েছে এটা আমি নিজেই আসলে একটা বড় ধরনের চাপ অনুভব করছি যে আসলে আমাকে যেই আশা নিয়ে বা যেই ভরসার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, এইটা আসলে পূরণ করাটা আমার জন্য এখন প্রতিনিয়ত প্রতি মুহূর্তের একটা মানে বলা চলে ভিতরের একটা প্রেশার যে আমাকে শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মানে এই গভর্নমেন্টের যে প্রাইম কনসার্ন হচ্ছে আপনার এই যে কর্মসংস্থান। তাদের সরকারের যে নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে প্রথম আপনার 18 মাসে আমরা 1 কোটি প্লাস কর্মসংস্থান সৃষ্টি করব। তো এই কর্মসংস্থানের জায়গাটা আমাকে দিয়েছে সরকার, নির্বাচনী ইশতেহার পূরণের বড় একটা জায়গা। তো এইখানে আমাদের দেশে তো কার্যত অভ্যন্তরীণভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রবাসে কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, যদিও নানান কারণে আমাদের এই প্রবাসী শ্রমবাজারে একটা নেতিবাচক প্রভাব বা প্রচারণা দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা ইতিমধ্যেই আলাপ আলোচনা করি, যেটা বাংলাদেশে কখনো হয় নাই বা অনেকে চিন্তা করেনি, সেটা আমরা একটু চিন্তা করছি যে আমাদের কর্মসংস্থান নিয়ে কাজ করার আলাদা একটা সেক্টর তৈরি করা। যেমন আমাদের শ্রম অধিদপ্তর আছে, শ্রমিকদের অধিকার, বেতন ভাতা, সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। আমরা নতুন একটা অধিদপ্তর ক্রিয়েট করার জন্য ইতিমধ্যেই আলোচনা করেছি যে কর্মসংস্থান, যেটার কাজ হবে যে আমাদের দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বর্তমান এবং 5 থেকে 10 বছর পরে কী ধরনের আসলে চাহিদা তৈরি হচ্ছে, সেই আলোকে আমাদের শ্রমবাজার কিংবা আমাদের শ্রমিকরা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য আছে কিনা। তো এই প্রত্যাশাটা যদি পূরণ করতে পারি সেটা আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগবে। যেহেতু কর্মসংস্থান নিয়ে আন্দোলন করেছি, ছাত্রদের কর্মসংস্থানের দাবিতেই তো বৈষম্য বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে করেছি।
প্রবাসী শ্রমিক তথা প্রবাসের মানুষের সাথে আমি অনেকদিন ধরে কানেক্টেড। এই যে মন্ত্রণালয়ে আমি বসে আছি, এই মন্ত্রণালয়ে আমরা একসময় ঘেরাও করেছি যে এই প্রবাসীদের অধিকার আদায়ের জন্য এবং প্রবাসীদের নিয়ে অনেক আন্দোলন করেছি। তো এই দুটো জায়গার সাথে আমি সরাসরি কানেক্টেড, যে কারণে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাতে আমাকে বিবেচনা করেছেন। আমি যদি পারফরমেন্স ভালো করতে না পারি, সেটা নিয়ে সমালোচনা করবে, সেটা নিয়ে লিখবে, বলবে, এটা স্বাভাবিক। তবে আমি বলবো যে সেটা যৌক্তিকতা বিবেচনা করে আসলে যে কোনো কারোই মন্ত্রণালয়ের মন্ত্রীর, দায়িত্বশীল ব্যক্তির সমালোচনা করতে হবে। যেমন আমরা প্রথম দায়িত্ব নিয়েছি, বলতে গেলে আমরা এখন শিখনবিশ হিসেবে কিন্তু কাজ করছি। কারণ এই মন্ত্রণালয়ের কাজ এবং মন্ত্রণালয়ের পরিস্থিতি পরিধি সম্পর্কে বুঝতে অন্তত আমাদের ধরেন ২-১ সপ্তাহ লেগে যাবে। তারপরে বাংলাদেশের যে একটা ট্র্যাডিশন বলে যে কোনো কাজের ক্ষেত্রে একটা আমলাতান্ত্রিক জটিলতা, তো আমরা অনেক কিছু করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের তো বোঝা লাগবে যে কোন অফিসারকে দিয়ে আমরা কী কাজ করাতে পারি, দায়িত্বে আছে তারা কাজ করছে কিনা, এগুলো বুঝে ওঠার জন্য আমাদের একটু সময় লাগবে। এবং এখানে কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলোতে, যেমন হাত দেওয়াটা খুব মানে একটু ঝুঁকিপূর্ণ ওই সেন্সে যে এখানে যারাই সুযোগ পাবে না তারাই প্রশ্ন তুলবে। যেমন ধরেন আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেটের অভিযোগ আসছে। এখন এই শ্রমবাজারে কিন্তু আমাদের বিদেয়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একেবারেই একটা কার্যক্রমের লিস্ট বা তালিকা পর্যন্ত মালয়েশিয়ার সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার সব শর্ত পূরণ করেছে এরকমের ২৬০টি প্রতিষ্ঠান, একটি শর্ত কম পূরণ করেছে, আর সব শর্ত পূরণ করেছে ১৬৩টির মতো বোধহয় প্রতিষ্ঠান। তো দেখেন, এখন যদি এটা মালয়েশিয়া থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আসে, তার মধ্যে কিছু তারা চুজ করে যদি অনুমোদন করে দেয়, তাহলে অনেকেই কিন্তু এটা আমাদের উপরে দায় দিতে পারে যে নতুন সরকার সে তারা সিন্ডিকেট করছে। তো এইরকমের কিছু বিষয় আছে যে যেখানে যারা সুবিধা না পায় সেখানে তাদের একটা প্রশ্ন বা একটা সমালোচনা বেশি থাকবে। তবে আমরা চেষ্টা করছি যেটা আমাদের গভর্নমেন্টের বা আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা করতে চাই, যেমন ধরুন এখানে ৩,০০০-এর মতো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে। অনেকগুলো লাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ আছে তারা মানুষের সাথে প্রতারণা করে, কিংবা আপনার বিদেশে যেতে যেখানে খরচ যা তার চেয়ে দ্বিগুণ তিনগুণ নেয়, কিংবা তারা ঠিকঠাক মতো সেবা দেয় না। তো তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তো লাইসেন্স দেওয়া উচিত হবে না। তো আমরা এগুলো রিভিউ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। তো দেখা যায় এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার বিরুদ্ধে যাবে সে হয়তো কিছুটা অখুশি হতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে যে যারা ভালো কিছু করবে তাদেরকে সহায়তা করে দেশের জন্য, মানুষের জন্য, প্রবাসীদের জন্য কিছু করা। জাপান আমাদের একটা নতুন সম্ভাবনাময় শ্রমবাজার, যেখানে আপনার বিশেষ করে আমাদের জন্য ১,০০,০০০ শ্রমিক পাঠানোর সুযোগ হবে আগামী কয়েক বছরে। তো জাপানের আরেকটা সমস্যা হচ্ছে যে জাপানে ভাষাটা জানা লাগে। তো আমরা ট্রেনিং করে এবং ওইখানের যে রিকোয়ারমেন্ট, তাদের কী ধরনের আসলে শ্রমিক বা মানব সম্পদ প্রয়োজন, সেই আলোকে আমরা বেশ কিছু ট্রেনিং সেন্টার করছি, আমরা ট্রেনিং দিচ্ছি, দেন আমরা ওখানে পাঠানোর জন্য কার্যক্রমগুলো সম্পন্ন করছি। জাপানের পাশাপাশি আরও কিছু নতুন জায়গাও আমাদের জন্য উন্মুক্ত হচ্ছে, কারণ আমাদের মতো এত আসলে জনসংখ্যাও কোনো দেশে নাই, এবং আমাদের দেশের মানুষের মধ্যে যে একটা তাড়না থাকে যে নিজে প্রতিষ্ঠিত হয়ে পরিবারকে, আত্মীয় স্বজনকে একটু সাপোর্ট দেওয়া, এই দায়িত্বশীলতার জায়গাটাও কিন্তু অন্যান্য দেশের মানুষের মধ্যে কম পাওয়া যায়। তো এবং পরিশ্রমী আমাদের দেশের মানুষ, তো আমাদের দেশের শ্রমিকদের সারা বিশ্বেই চাহিদা আছে, কিন্তু এখানে একটা বিষয়ের ঘাটতি আছে। কিছু ব্যক্তির কারণে আসলে আমরা শ্রমবাজারগুলো নষ্ট হয়। যেমন বাহরাইনে একজন ইমামকে মেরে ফেলেছিল আমাদের আপনার যে এখান থেকে আমরা যাদেরকে পাঠিয়েছি একজন, যেই তখন থেকে বন্ধ শ্রমবাজার। ইউএইতে আপনার বিভিন্ন দেশের যারা শ্রমিক যায় সেখানে তাদের আপনার নানান ধরনের আপনার কর্মকাণ্ডের একটা রিপোর্ট হয়। সেই রিপোর্টের আলোকে আপনার দেখে তারা কোন দেশের শ্রমিকরা কী কাজ করে। তো আমাদের দেশের যাচ্ছে যারা, তাদের মধ্যে একটু অভিযোগের সংখ্যাটা বেশি আসতেছে, যেই কারণে ওরা কিন্তু শ্রমবাজারটা বন্ধ করে রেখেছে। তো এইখান থেকে আমাদের যারা যাচ্ছে তাদের একটু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের দু একজনের কর্মকাণ্ড যেন আমাদের বিশেষ করে পুরো বাজারকে আসলে নষ্ট না করে। আগামী ৫ বছরে আমরা যেটা চাই যে এই সরকারের যে কমিটমেন্ট কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে, যেটা আমরা ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে আলাদা একটা অধিদপ্তর করে কর্মসংস্থান নিয়ে স্পেসিফিকভাবে কাজ করে, এবং তার একটা ডেটাবেস করা, ধরেন যাদের চাকরি প্রত্যাশী তাদেরও একটা ডেটা থাকবে, এবং যারা চাকরি দিবে
তাদের একটা আপনার ওই ডেটাবেস থাকবে, যেন ওইখানে তারা ম্যাচ মেকিং করে তারা খুঁজে নিতে পারে যে এই সেক্টরে লোকের প্রয়োজন, এই সেক্টরে এই লোকগুলো আছে, তারা যেন একটু মানে একটা প্ল্যাটফর্মে চাকরিদাতা এবং চাকরি প্রার্থীর একটা কানেকশন আমরা ঘটিয়ে দিতে পারি। দ্বিতীয়ত, দেশের বাইরে যে সমস্ত বাজারে যেরকমের চাহিদা আছে ওই আলোকে আমাদের এখানে কিছু ট্রেনিং সেন্টার করে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, এবং বিশেষ করে আমাদের অভিবাসন ব্যয়, যেটা দীর্ঘদিন ধরেই অনেকেরই আপনার প্রত্যাশা ছিল যে অভিবাসন ব্যয়টা কমিয়ে না। এখন আমরা অগ্রিম বলতে পারবো না, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একেবারে লো কস্টে যেন আমরা ম্যান পাওয়ার পাঠাতে পারি। সর্বশেষ হচ্ছে যে দীর্ঘদিন ধরে মানুষের মনে যে ধরনের একটা নেতিবাচক বা ধারণা আছে যে মন্ত্রণালয়ের কাজে একটা আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আমরা যতটুকু অটোমেশনের মধ্যে নিয়ে আসতে পারি এবং মানুষকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা সেবা দিতে পারি, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার আমাদের চিন্তাভাবনা আছে। তরুণদের জন্য আমাদের অগ্রাধিকার হচ্ছে এখনকার এই তথ্য প্রযুক্তির যুগে তরুণরা বিশেষ করে পড়াশোনা থাকা অবস্থায় দেখবেন অনেকে আপনার ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন ধরনের অনলাইন আপনার বিজনেস থেকে শুরু করে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন ধরনের চাকরি উদ্যোক্তা হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করা সব দিক থেকে, এবং এটা একটা ইতিবাচক দিক হচ্ছে আমার ব্যক্তিগত না, সরকারের জায়গা থেকেও সরকার খুব কনসার্ন যে তরুণদেরকে আসলে কিভাবে কাজের মধ্যে দিয়ে তাদের এই মেধাকে কাজে লাগানো যায় এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এবং সরকারের একটা কমিটমেন্ট আছে কিন্তু পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভাতাও দেওয়া, সেইটার একটা বাস্তবায়ন করা। এবং দেশের বাইরে আমাদের যে সমস্ত তরুণরা যাবে, শিক্ষিত জনগোষ্ঠী কিংবা স্কিল ম্যান পাওয়ার, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তৈরি করা। বিশেষ করে আমাদের এ পর্যন্ত 104টা আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, যেটা জেলা থেকে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত। তো আমাদের নির্বাচনী ইশতেহারে যেটা আছে যে উপজেলা পর্যায় পর্যন্ত একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা। তো এখানে তো তরুণরাই বেনিফিটেড হবে। এই কর্মসংস্থানটা মূলত বলতে গেলে যে তরুণদের জন্য, এবং তরুণদের আসলে বাজার চিন্তা ভাবনা করেই এখানে আমাদের কাজ করা। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যেটা বিশেষ করে কিছু বিষয়ে ফাইন্ড আউট করেছি যে কিছু দেশে আছে আমাদের আরএমজির বিশেষ করে ভালো একটা সম্ভাবনা শ্রমিকদের, যেমন জর্ডান, আপনার আরও কয়েকটা দেশে যায়। আবার আপনার মধ্যপ্রাচ্যে যে সমস্ত নারীরা যায় তারা নানান ধরনের নির্যাতনের শিকার হয়। তো সেক্ষেত্রে অনেক দেশের সাথে আমাদের এমইউ নাই। এমইউ না থাকার ফলে আমরা ওদেরকে জবাবদিহি করতে পারি না যে এখানে কেন আমাদের যারা শ্রমিক যাচ্ছে তাদের সাথে এই ব্যবহার করা হলো বা তাদের এই ধরনের ক্ষতি করা হলো। তো এই ক্ষেত্রে আমাদের নারী শ্রমিকদের নিরাপত্তার জন্য আমরা যে সমস্ত দেশের সাথে এমইউ নেই তাদেরকে এমইউর মধ্যে অন্তর্ভুক্ত করা, প্লাস হচ্ছে নারীদের শুধু আপনার যেটা বলে আপনার লেবার মার্কেটের পাশাপাশি আরও দক্ষ বিশেষ করে মার্কেটের জায়গা থেকে আমাদের নার্সদের একটা ব্যাপক সম্ভাবনা আছে বাইরের অনেক দেশেই। তো সেক্ষেত্রে আমাদের দেশের আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষা লাভ করে তার বাইরেও তাদেরকে কিছু আন্তর্জাতিক মানের ট্রেনিং করতে হয়। তো বিশেষ করে এই নার্সিং সেক্টরটা তেমনি নারীদেরই প্রাধান্য। এইখানে আমরা তাদের জন্য একটু স্পেশাল একটা অ্যাটেনশন দিয়ে তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করা, পাশাপাশি দেশের মধ্যে আমরা মোটামুটি বিভাগীয় পর্যায়ে আপনার অন্তত কর্মজীবী নারীদের একটা হোস্টেল সুবিধা আমরা যেটা শ্রম মন্ত্রণালয় থেকে আমরা করে থাকি, নীলক্ষেতে, ঢাকা নীলক্ষেতে আছে, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম হচ্ছে, পাশাপাশি অন্তত বিভাগীয় শহরগুলোতে বিশেষ করে ব্যাচেলর বা বিবাহিত নারী যারা একটু পরিবার থেকে দূরে থাকে তাদের একটা নিরাপদ আবাসন আমাদের মন্ত্রণালয় থেকে সুযোগ সুবিধা দেওয়া। পাশাপাশি সকল ধরনের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়ে আমরা একটা কমিটি করে দিচ্ছি 5 সদস্য বিশিষ্ট। এটা শুধুমাত্র কমিটি নয়, এটা এখন একটা ওই শ্রম মন্ত্রণালয়ের একটা আইনে এটা পরিণত করা হচ্ছে। অর্থাৎ এখানে যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি বা প্রতিকার করতে পারি। অনেক কাছের মানুষের সাথে ওই সময় যোগাযোগ করা যায় নাই, কাছের মানুষের খোঁজখবর নেওয়া যায় নাই। কাজে নির্বাচনের সময় আমি ছিলাম যেহেতু একেবারেই মফস্বল এলাকা, আউট অফ সিটি, একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, এখানে গোয়েন্দা সংস্থা কী ভূমিকা পালন করেছে আমি জানি না। তবে সেনাবাহিনী নির্বাচনে বলা চলে একটা ভালো ভূমিকায় নিয়েছে, বিশেষ করে নির্বাচন ফেয়ার করার জন্য ভোটাররা যেন ভয়হীন পরিবেশে ভোট দিতে পারে, এবং যেটা বলে আর কি নির্বাচনে আগে একটু একটা শক্ত পরিস্থিতি তৈরি করা, প্রার্থী ভোটারদেরকে মেসেজ দেওয়া যে আর্মি জনগণের লাইনে বা আর্মি একটা ফেয়ার ইলেকশন করতেছে। এই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা আমরা যতটুকু দেখেছি বিভিন্ন ক্ষেত্রে
প্রশংসনীয় ছিল। বিশেষ করে বর্তমান সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কমান্ডে যারা আছে তাদের কিন্তু ধন্যবাদ দিতেই হবে। এই জুলাই গণ অভ্যুত্থান পূর্ব থেকেই তারা একটা প্রো পিপল পজিশন নিয়ে আছে, এখনও আছে, এবং আমার বিশ্বাস যে আগামীতে সেনাবাহিনীর প্রতি মানুষের যে এক্সপেকটেশন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, জাতির যে কোনো সংকটে সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়ায়, মানুষের পক্ষে অবস্থান নেয়। আগামীতে এই ধারণাটা আরও ইতিবাচক হবে এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড মানুষের কাছে আরও দিন দিন একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে আমার ধারণা পৌঁছে যাবে। আমার ওখানে তো ৩ জন প্রতিদ্বন্দ্বী ছিল, তার মধ্যে একজন ছিলেন আপনার একজন বিএনপির সাবেক নেতা ছিলেন, বিদ্রোহী প্রার্থী। তো একটা ভালো দিক হচ্ছে যে মানুষের সাথে কমিউনিকেশন ভালো, দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে যেটা বলে কর্মীদের সাথে যোগাযোগ আছে এবং মানুষকে কনভিন্স করাটা, এটা তার একটা ভালো গুণ আছে। আর ২ জন প্রার্থী ছিলেন, একজন ইসলামী আন্দোলনের, আরেকজন জামাতে। তো স্বাভাবিকভাবেই ধর্মীয় সেন্টিমেন্টকে সামনে রেখে যারা রাজনীতি করেন তারা একটু মানে মানুষের প্রতি একটু বেশি কি বলবেন, একটু কেয়ারিং হয়। তো আমি ওখানে জামাতের যে প্রার্থী আপনার শাহ আলম স্যার, উনি একজন শিক্ষক, অনেক ছাত্রকে ফ্রিতে পড়াইছেন, অনেক ছাত্রকে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করছেন। তো এই একটা মানবিক কাজের মাধ্যমে কিছুটা তার একটা মানবিক জায়গা আছে। এবং আরেকজন হচ্ছে ইসলামী আন্দোলনের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, সে আমাদের মতো ইয়াং ম্যান, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, শক্ত কথাবার্তা বলেন এবং ধর্মীয় জ্ঞান থাকায় মানুষ পছন্দ করে। আমার মন্ত্রণালয়ের কাজের মধ্যে বিশেষ করে প্রবাসী কল্যাণে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিটাকেই আসলে এখানে প্রধান একটা ফোকাস আমরা দিচ্ছি। আর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আছে দেশের মধ্যে বিশেষ করে শ্রম বাজার নিয়ে কাজ করা, শ্রমিকদের অধিকার, মর্যাদা, তাদের সুবিধা অসুবিধা দেখা, এগুলো নিয়ে কাজ করা। আমার এলাকার ভোটার এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা আমরা নির্বাচনের পূর্বে যে অঙ্গীকারগুলো করেছিলাম যে দল মত নির্বিশেষে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা এলাকায় সম্প্রীতি, সহনশীলতার একটা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করব এবং সারা বাংলাদেশের মানুষই দীর্ঘদিন ধরে যেইগুলো নিয়ে কথাবার্তা বলে আসছে, সরকারি অফিস আদালতে দুর্নীতি, মানুষের সেবা না পাওয়া এবং রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক কর্মীরা মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল, হাট মাঠ, চর দখল। তো আমার ওখানে অনেক চর আছে, সেই চর দখল যারা করে আছে, আমার পরিষ্কার কমিটমেন্ট ছিল যে চরের জমি চরের সাধারণ ভূমির কৃষকরা পাবে, হাট বাজার, লঞ্চঘাট, খেয়াঘাট অতিরিক্ত কোনো পয়সা মানুষের কাছ থেকে নেওয়া যাবে না এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে সেটা তরমুজ, ধান, তাদের উপরে যেটা বাড়তি চাঁদা নেওয়া হয় বা পয়সা নেওয়া হয়, এগুলো নেওয়া যাবে না। এবং পরিষ্কারভাবেই যারা এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকবে, সেটা আমাদের দলের বা আমাদের সাথে যারা কাজ করেছে তারা হলেও তাদের প্রশ্নে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমি অন্তত ইতিমধ্যেই আমাদের এই যে তরমুজের যে ব্যবসা, এটা এতদিন যে যারা চাঁদা টাদা নিত, এটাকে আমরা ফ্রি করিয়ে দিয়েছি। কারণ আমরা চাই যে মানুষ যেন ভবিষ্যতে মনে করে যে আমরা এই সময়টাতে ছিলাম, আমরা এই কাজগুলো করেছি। না, অবশ্যই গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে একটা যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং স্বচ্ছতার বিষয়টি বরাবরই তারা সামনে নিয়ে আসে। তো অবশ্যই আমি গণমাধ্যমের জায়গায় থাকলে যে কোনো মন্ত্রী দপ্তরের কাজের ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়টি জানতে চাবো, জবাবদিহিতা চাবো, তাদের যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কি করেছে। আমি একটা বাক্য বা একটা শব্দে বলতে গেলে যে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই।